আমি দল থেকে 5 বার বহিষ্কার হয়েছি। আমি বিএনপিকে বিভিন্ন টার্নিং পয়েন্টে যখনই বিভিন্ন ক্রাইসিস বাংলাদেশের সামনে আসছে, তখন আমি বিভিন্নভাবে বিএনপিকে একটা আমার মতো করে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমি 91 সন থেকেও বলেছি, যখন জামাতের সঙ্গে সরকার গঠন করতে গেল, আমি বললাম জামাতকে সরকার গঠন করতে নিয়েন না, কারণ আমরা গণতন্ত্রের একটা বিজয় যাত্রায় যুদ্ধপরাধীদেরকে আমাদের সাথে নেওয়ার ট্যাগ করাটা ঠিক হবে না। কিন্তু সেখানে দেখা গেলো যে আমাকে ভুল বোঝাবুঝি হলো। তারপর তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যখন আসলো, তখন আমি বললাম যে আপনি এটা মেনে নেন, যখন সকল রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আপনি মেনে নেন, তখনও নিলেন না, দেখার উল্টা আমি বহিষ্কার হলাম। এইভাবে আমার কিন্তু একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল ক্যারিয়ার নাই। আমার এই বহিষ্কৃত হই, আবার বেরিয়ে যাই, বহিষ্কৃত হই, তারপর সংসদীয় রাজনীতিতে ধ্বংস করে দেওয়া হলো। আমরা লাগাতার প্রায় 200 দিন আমরা বয়কট করলাম। সেখানে আমি বললাম যে না, এটা সংসদীয় রাজনীতি হতে পারে না। আমি একা গেলাম, আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিয়ে আমাকে করা হলো। ফলে আমার আসন শূন্য হয়ে গেল, আমি মেনে নিলাম সেটা। আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে এসে আজকে যেখানে আমাদের ঐক্যের দরকার, আপনারা দেখেন সবাই আজকে ঐক্যের প্রয়োজন। আপনি ফেসিবাদ বলেন বা যাই কিছু বলেন, ফেসিবাদদের বিরুদ্ধে রুখতে হলে, তাদেরকে আবার ফেরত আসতে না দিতে হলে ফেসিবাদ বিরোধী শক্তি ঐক্যের প্রয়োজন। কিন্তু সেই ঐক্যের জায়গায় আপনি এসে হঠাৎ করে কি বলছেন, আপনি এতদিন পরে এসে একটা সিরিজ একটা মিটিং করতেছেন। সেই মিটিং প্রথম শুরু করলেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করেছে, লক্ষ লক্ষ মানুষকে মেরেছে। এটা তো কোনো স্ট্যাটিস্টিক্যাল ট্রুথ না, এটা তো একটা রিটোরিক। আমরা ভাষায় বলেছি, ওই পুঁথির মতো, মরিল হাজারে হাজারে, গনিয়া দেখলো 120। তো এখন এটা তো হলো ওই অবস্থা, লাখে লাখে মারা গেছে। কিন্তু লাখে লাখে মারা গেছে কারা মেরেছে? নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল মারে নাই। আমরা তো যুদ্ধটা অন্তকলহ ছিল না, এটা তো সিভিল ওয়ার ছিল না। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা, বাংলাদেশের মা বোনদের ইজ্জত লুট করেছে পাকিস্তানিরা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তো করে নাই। কিন্তু আজকে আপনি এই ন্যারেটিভ দিয়ে কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, কাকে বলতেছেন? যেখানে ভারত নিজেরা বিজয় দিবস উদযাপন করতেছে, সেখানে আপনি হঠাৎ করে এসে জামাতের উপরে এভাবে আক্রমণ করলেন, যে জামাতের সঙ্গে আপনি গত 15 বছর ধরে আমাদের কথা বলতে দিলেন না। আপনি জামাতকে নিয়ে আন্দোলন করলেন, মিছিল করলেন, মিটিং করলেন, সব কিছু করলেন, সরকার করলেন, রাষ্ট্রের ক্ষমতা ভোগ করলেন, সব কিছু করলেন জামাতকে নিয়ে। আজকে হঠাৎ করে এসে আপনি এগুলো কেন বলছেন? এবং আমরা ইতিহাসের বাঁকে এসে মানুষ তো বিভ্রান্ত হয়ে যায়। ফলে আমি গত কয়েকদিন ধরে, আপনারা আমাদের ইউটিউব তো ফলো করেন না আপনারা মেন লাইনে, তা আমরা সেখানে কথা বলছি, আমরা বলেছি এটা ঠিক হয় নাই। তা আমার এই বিষয়টা জামাতের নজরে আসছে, তারা আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, এবং কথা বলে আমরা দেখলাম যে জামাত তো যুদ্ধাপরাধী দল নয়। বাংলাদেশ জামাত ইসলাম তো যুদ্ধাপরাধ করে নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে, 79-এ বিএনপির জন্ম হয়েছে, আর জামাত ইসলামের জন্ম হয়েছে মে 1980 সনে। কোনটা? বাংলাদেশ জামাত ইসলাম। তো সেই বাংলাদেশ জামাত ইসলাম তো স্বাধীনতা বিরোধী না। তার গঠনতন্ত্রে পরিষ্কার সে বলতেছে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিতেছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। জামাত তো 71-এর ইসলামী বা ইস্ট পাকিস্তান জামাত ইসলাম না, ইস্ট পাকিস্তানের জামাত ইসলাম না, বা বাংলাদেশের জামাত ইসলাম না, পাকিস্তানের জামাত ইসলাম না, এটা বাংলাদেশ জামাত ইসলাম, যেটা 1980 সনে যার জন্ম হয়েছে। এবং যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা জাতি রাষ্ট্র তৈরি হয়েছে, তো তারা তো স্বীকার করে। তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো আনতেছি? আজকে যারা জামাত করে তারা তো এই প্রজন্মের মানুষ, যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে। আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন নাই, তা আপনি গল্প বলে মুক্তিযুদ্ধ বললে তো হবে না। আমরা গল্প কে কতটুকু সত্য গল্প বলেছি, লক্ষ লক্ষ মানুষ কোথায় আমরা খুঁজে পাচ্ছি না। আজকে এই যে আওয়ামী লীগ 47,000 লোককে যে ভাতা দিয়ে গেল, এই লোকগুলো কোথায়? এই সার্টিফিকেট দিল, সার্টিফিকেট লোকগুলো কোথায়? এতগুলো লোক কোথায় আমরা পাচ্ছি? তো এই কথাগুলো আমরা এতদিন বলতে পারি নাই, কারণ আমার বিএনপিতে আলিমের মতো লোক এসে বিএনপিতে অংশগ্রহণ করছে, যে আলিমকে বলা হয়েছে জয়পুরহাটের কসাই আলিম।
যে মানুষকে হত্যা করত, সে আলিমকে আমরা বিএনপিতে নিয়ে আসছি। আজকে আমি বলতেছি যে জামাত ইসলাম লক্ষ লক্ষ লোক মেরেছে। আমরা কি এই স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি দল করি নাই? তাহলে আজকে আপনি এগুলো কেন বলছেন? এরপরে আমি 2.5 বছর ধরে আজকে দল থেকে আমি কি বলে বহিষ্কার করে রেখেছেন। আমাদেরকে পুনর্বাসন হওয়ার সুযোগ আমরা দিচ্ছেন না। নির্বাচন হচ্ছে, আমাদেরকে ভোট নাই, আমি ভোটটা কাকে দিব? আমি তো আমার ভোটটা তো বিএনপি দিতে হবে। আমার পরিবার ভোটটা কাকে দিবে? বিএনপি দিতে হবে। আমার সমাজ কাকে ভোট দেবে? আমার যে পারিপার্শ্বিক লোকগুলো আছে, আমাদের যে হাজার হাজার ফলোয়ার আছে, আমার অনুসারী আছে, যারা আমাদের সঙ্গে উঠে বসে চলাফেরা করে, তাকে কাকে ভোট দেবে? তারা তো আমাদের ভোটই চাচ্ছে না। তাহলে আমরা একটা আত্মপরিচয়হীন হয়ে যাচ্ছি। আমাদের কোনো খবর নাই, আমাদের কোনো পরিচয় নাই। ফলে আমরা বিষয়টাকে সিরিয়াসলি চিন্তা করেছি, করে আমরা আজকে যেহেতু আমি সকাল 9টার সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের এখানে, রহমান সাহেবের কাছে এখানে আমার 4 দাওয়াত ছিল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গতকালকে ছিল, আমরা সে গতকালকে করতে পারিনি হাদির এই ঘটনার কারণে। আজকে গেলাম, কথা বললাম, কথা বলে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি এই দলে অংশগ্রহণ করব। আর যেহেতু দলটি স্বাধীনতা বিরোধী না, যেহেতু দলটি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, এবং এই দলটি কোনো অবস্থাতেই 71-এ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোনো মানুষকে হত্যা করে নাই। বাংলাদেশে হত্যা করেছে যারা, তারা অন্য দল, তারা ফাঁসি হয়েছে, তারা দল থেকে নাই। কাজে এই পরিস্থিতিতে নতুন পরিবেশে আমি মনে করি আমাদের ইতিহাসটা ভালো করে লেখা উচিত, সত্যকে আনা উচিত। এবং আমি মনে করি জামাত ইসলামের অপবাদটা জামাত নিজের থেকে তো বলার চেষ্টা করবে আমরা ভালো, কিন্তু আমরা তৃতীয় পক্ষ থেকে বলার চেষ্টা করবো যে না, জামাতের উপরে তোমরা যে অপবাদটা আনছো এটা সঠিক না। আমি মনে করি এই সত্য প্রকাশ করার তীব্র বাসনা থেকে, সত্য প্রকাশ করাটা হলো আল্লাহর, আমার কাছে আল্লাহর কি বলে এটাকে বলা হয় যে এটা আমার দায়িত্ব, এটাকে আমাকে পালন করতে হবে। আল্লাহ আমার কাছে এটাকে গচ্ছিত রেখেছেন, এটা আমাকে আমানত হিসেবে রেখেছেন, এটা আমাকে স্বীকার করতে হবে। সূরা আল কাফিরুনে যেটা পরিষ্কার লেখা আছে যে তোমার কাছে এটা আমি রেখেছি, তোমাকে সেটা প্রকাশ করতে হবে। তো এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি আজকে আলাপচারিতা করার পরে আমি অত্যন্ত কৃতজ্ঞ জামাতের আমির সাহেবের কাছে, মহাসচিব সাহেবের কাছে, সেক্রেটারি জেনারেলের কাছে এবং তাদের যুগ্ম সচিবের কাছে। তারা আমাকে দলে নেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমি যোগদান করতে পেরেছি। আমি এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এখন থেকে আমরা জামাতের হয়ে কাজ করব, জামাতের অপবাদগুলোকে দূর করার চেষ্টা করব। দেখে নাই, আমাদের এলাকার মানুষের প্রতি ন্যূনতম সম্মান দেখে নাই। যে সমস্ত মানুষগুলো আমাদের চোখের দিকে তাকিয়ে আছে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, যাদের সম্মান আমাদের সম্মান, তাদের প্রতি তো ন্যূনতম সম্মানটুকু দেখে নাই। কাজে এখানে যদি নিয়ে প্রশ্ন উঠে কেন? সেই যদি তো চলে গেছে। এখন যদি আমি বলি যে হ্যাঁ এটা করলেও আমি করতাম না, কেন আমি করতাম না, কেন আমি ওনার অনুরোধ মানতাম না? উনি যদি বলতো তাহলে কেন আমি এই আমি আকবারে যাব? আমি তো আমার এই সার্ভিসটা ওনাকে দিতে পারতাম, ওনাকে তো আমি সংশোধন করাতে পারতাম, ওনার পক্ষে যে আমাদের কাছে গিয়ে আমি ক্ষমা চাইতে পারতাম, ভাই আমার নেতা এই কথা বলে ফেলেছে, আপনারা ক্ষমা করেন। আমি তো ওনার পক্ষে গিয়ে ক্ষমা চাইতে পারতাম, কিন্তু উনি সেই সুযোগটা তো আমাকে দেন নাই। কাজে উনি কি করতে পারতেন, কি যদি গুলা করতে পারেন, যদি গুলা উনি করলেন না কেন? একটা যদি উনি করে দেখাতেন। আমি তো গত 1 মাস ধরে সোচ্চার, আমি তো গত 23শে নভেম্বর থেকে প্রতিদিন 2টা 3টা চ্যানেলে কথা বলতেছি। শুধু তুমি একা নয়, রাতে 10টা 11টা 12টা তুমি একটার সময় পর্যন্ত আমার প্রোগ্রাম করাইছো। আমরা তো সেখানে বারবার বলে আসতেছি যে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন। আপনি একটা সিদ্ধান্ত নেবেন না, কারণ আমরা সিদ্ধান্ত নিলে দোষারোপ করবেন। কেন রে ভাই? 2.5 বছর আপনারা আমাদেরকে যাচ্ছে তা ব্যবহার করেছেন, এখন আপনাদের গায়ে লাগতেছে কেন? এখন কেন আপনাদের হয়েছে? আমি তো আপ্রাণ চেষ্টা করব। আমি জামাত ইসলামে গিয়েছি, এখান থেকে ফিরে আসার আমার আর কোনো সুযোগ নাই, সম্ভাবনাও নাই। আমার কোনো ইন্টারন্যাশনাল যোগাযোগ নাই, আমি কাউকে চিনিও না, আমি কাউকে জানিও না। আমি তোমার মতো টক শো যেখান থেকে করে, আমি আমেরিকাতে টক শো করি, কানাডায় টক শো করি, ফ্রান্সে টক শো করি, সুইডেনে টক শো করি, দিল্লিতে টক শো করি, কলকাতায় টক শো করি, অস্ট্রেলিয়াতে টক শো করি। তোমার মতোই তো। তোমার সঙ্গে আমার কি কানেকশন আছে? আজ পর্যন্ত কোনো কানেকশন হয়েছে? তোমার সঙ্গে আমরা কোনো ষড়যন্ত্র করেছি? বরঞ্চ তোমার টক শোটা কেমন সফল হয়, কিভাবে তুমি আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছতে পারো, আমরা কিন্তু সে আলোচনাই করেছি।
আমরা কিন্তু তোমার কাছ থেকে কোনো লাভ বা বকরা বা কোনো হিস্সা চাইনি। আমি চেষ্টা করেছি তোমার সঙ্গে আজকে 6 মাস ধরে যত প্রোগ্রাম করি, আমি চেষ্টা করেছি তোমার প্রোগ্রামের মান বাড়ানোর জন্য। তাই নয় কি পুনিয়া? আমি তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে নিয়ে এত কনসার্ন হয়েছেন। আমি অভিভূত, আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমার মতো একটা ক্ষুদ্র মানুষের অ্যাকশনের উপরে আপনারা এত বড় প্রচন্ড রিয়াকশন দেখিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এই রিয়াকশনে আমাকে আগামী দিনে সামনের দিকে অনুপ্রাণিত করবে আমার সঠিক পদক্ষেপ। আপনারা যে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এটার জবাব দেওয়া আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। ইনশাল্লাহ আগামী দিন রাজনীতিতে আমি আপনাদের কাছে সন্তোষজনক জবাব এবং বাংলাদেশের একটা সুন্দর চিত্র তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে সেই জন্য আরো 2-3 মাস অপেক্ষা করতে হবে। আক্তার ভাই, আমরা অনেক আপনি জবাবদিহিতা করেছেন, এটাই আমরা কৃতজ্ঞ, সন্তুষ্ট। প্রশ্ন থাকবে, আরো দেখা হবে, আমাদের প্রশ্নের উত্তর আপনার কাছে পাবো, আপনি যেহেতু আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। মানুষ বারবারই এখনো অসংখ্য, আমি সংখ্যা দেখতে পাচ্ছি না, শত শত কমেন্ট এসছে, এবং সেই কমেন্ট আপনার সাথে আপনার সঙ্গে আমার যতবার শো হয়েছে আমি বলছি যে শুরুর দিকে নানান তির্যক মন্তব্য থাকলেও রিসেন্টলি আপনি যখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বা সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণ করতেন তেমন কোনো তির্যক মন্তব্য আসতো না। তবে আজকে দর্শকদের মন্তব্যের কোটায় এখনো মানুষ বোধহয় ঠিক ইজি ভাবে গ্রহণ করতে পারছে না। আমি সবশেষ শুধু বলবো, আমরা দেখেছি, আপনি জানেন যে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরে আমাদের সাংবাদিকতার প্রয়োজনে আমাদের সোর্স মেনটেন করতে হয়। আমাদের তৃণমূল পর্যায়ের রিয়েকশন আমরা পেয়েছি মিশ্র। আমি আপনাকে একতরফাভাবে বলবো না। জামাতে ইসলামী, বিশেষ করে অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের একটা অংশ কেন যেন আপনার এই যোগদান, তারা তাদের সাংগঠনিক যে সিস্টেম দেখেছে সেভাবে সহজভাবে নিতে পারেনি। একটা অংশ আমি বলছি, সেই জিনিসটা আপনার চোখে পড়েছে কিনা, এবং যেখানে গেছেন সেখানে স্মুথ আপনি রিসিপশন কেন্দ্রে পেয়েছেন, কিন্তু তৃণমূলের প্লাস আমাদের মন্তব্য আছে আপনার কিশোরগঞ্জ জেলা, অনেকে বলছেন, আমি এটা গুরুত্ব দিচ্ছি না যে আপনাকে কিশোরগঞ্জে হয়তো অবাঞ্ছিত করা হবে বা কিশোরগঞ্জে আপনি যেতে পারবেন কি পারবেন না এই ধরনের কথা বলছে, মানে হচ্ছে আপনার কিশোরগঞ্জে একটা বড় রিপার্কেশন আছে। আমি এই বিষয়টা আপনার একটু মতামত জেনে আজকে শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ। সময় তুমি ইসলামী ছাত্র শিবির কিভাবে নিয়েছে, এবং যারা যারা আমার এই ব্যাপারে যারা কনসার্ন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার প্রতি এত খেয়াল রাখেন, আমার অনুষ্ঠানের প্রতি, আমার প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি আপনারা এতটুকু খেয়াল রাখেন, এটা আমার ধারণা উচিত। আমি জানতাম না যে এত মানুষ আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসার, আমি কোনোদিনই আপনাদের ভালোবাসার সঙ্গে বেইমানি করব না, এটা মনে রাখেন। আমি দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, আপনার জন্য, আগামী প্রজন্মের জন্য যা ভালো আমি তাই করব। আমি কিন্তু গতকাল বলেছি যে আমাকে যদি রাস্তায় কেউ গুলি করে আমাকে দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন না, আমাকে ওই রাস্তায় ফেলে মরতে দেন। আমার কোনো কারণে যদি আমার কোনো কাজের জন্য বলেন, আপনি বলেন তো হাদি কি অপরাধটা করেছিল যে হাদিকে গুলি খাইতে হইলো? হাদির কোন দোষে, কোন অপরাধে বলেন হাদিকে কানের নিচে গুলি খাইতে হবে? এই হাদিকে আপনারা গুলি করেন নাই? আপনারা হাদি গুলি যা খেয়েছে তাকে ধরে আনতে পারেন নাই? আপনি বাপদাদার টাকা, আজকে 50 লক্ষ টাকা আজকে আপনি ঘোষণা করে দিয়েছেন তাদেরকে ধরার জন্য। আপনি এত অধর্ম পুলিশ হয়ে গেছেন যে 50 লক্ষ টাকা দিয়ে লোক দেখায়া আপনি তাকে ধরবেন। আবার যে ছেলেটা করেছে, একটা ছেলের ছবি আপনি বাজারে ছেড়ে দিচ্ছেন, এবং সে কবে জামিন পেয়েছে, কি পেয়েছে না পেয়েছে সবকিছু বলে দিচ্ছেন। আপনি বলেন আপনারা এত কিছু বুঝেন, এত কিছু কনসার্ন, এত কিছু জানেন, তাহলে হাদি কেন গুলি খাইলো? হাদি কি অন্যায়টা করেছে, কি অপরাধ করেছে? হাদি তো কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যায়নি, কারণ লেজুর বৃত্তি করে নাই, কারণ লেসপেন্সারগিরি করে নাই। তাহলে হাদি কেন ইনকিলাব মঞ্চের একটা তুখোর ছাত্র নেতা হয়ে, একজন তুখোর উদীয়মান নেতা হয়ে তাকে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে হলো, তাকে আজকে কমায় থাকতে হচ্ছে কেন? ভালো মানুষ, সত্যের পথে যারা থাকে, আল্লাহর পথে যারা থাকে, তাদেরকে জীবনে জীবনহানি জীবন দিতে হয়, তাদেরই মৃত্যু হয়। আর যারা ভিলেন তাদের হয় না, তারা সব সময় মোজ করে। সে আমরা মোজ পার্টিতে নাই রে আতিক ভাই। কাজেই আজকে যদি আপনি আমাকে জবাব দিতে পারেন কেন আজকে এই হাদিকে গুলি খাইতে হইলো, এর জবাবটা যদি আপনারা দিতে পারেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
আর আমি তো একটা নগণ্য মানুষ, আমার প্রতি যে আপনাদের এত ভালোবাসা, এত স্নেহ, আমি অভিভূত, আপনাদেরকে শুক্রিয়া জানাই, ধন্যবাদ জানাই। দোয়া করেন আমি কোনোদিন আপনাদের স্বার্থের বিরুদ্ধে যাব না, হয়তো ব্যক্তির বিরুদ্ধে যেতে পারি, কিন্তু আপামর জনগণের স্বার্থের বিরুদ্ধে আমি যাব না, কোনোদিনও যাব না। তাতে যদি আমার মৃত্যু হয় হবে, যদি কানের গোড়ায় গুলি খেতে হয়, আলহামদুলিল্লাহ আমি সেই গুলির জন্য সদা প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। আপনাকে আজকের মতো মনে হয় এখানে শেষ করো, কি বলো? সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন ভালো আমাদের থাকার চেষ্টা আমাদের আমা- আমাদের অনুষ্ঠানে জামাতের কোন একজন নেতার অভাব ছিল যার কাছ থেকে জামাতের বক্তব্য ও মতামত জানা যাবে। নিশ্চয়ই জামাত কেন নির্বাচন চায় না এরকম একটা আলোচনা জোরালো আছে। আজকে দেশে জামাত নিয়ে অনেক অভিযোগ, আজকেও বিএনপি অভিযোগ করেছে, রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছে, শিবিরের একজন হল শাখার প্রেসিডেন্ট বলেছে হাদি মারা গেলে দেশে নির্বাচন হবে না। এরকম বহু কিছু নিশ্চয়ই আপনার কাছ থেকে তাহলে জামাতের অবস্থা আমাদের দর্শকরা জানতে পারবে না, নিশ্চয়ই। জামাতের থ্যাংক তো ইউ আমি আক্তার ভাই, ভালো স্পোক্সম্যান থাকবেন, না, সুস্থ থাকবেন। জামাতের আমি স্পোক্সম্যান আমি না, জামাতের আপনার পক্ষে কথা সুস্থতা বলা কামনা করি। আমার পক্ষে সম্ভব না, জামাতের রোকন আমি না, কাজে জামাতের পক্ষে কথা বলে না। তবে আমি আমার মুক্ত মতামত যদি তুমি চাও, যখন যে ব্যাপারে চাবে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।